বাজেট মানে কি, তারা বলে কি বাজেট মানে হচ্ছে দাম বাড়া। সাধারণ জনগণ মনেই করে যে সিপিডির কাজই হচ্ছে বাজেটের বিরোধিতা করা। সংখ্যার পিছনে সংখ্যা আছে, সেইটাকে দেখার আমাদের উদ্দেশ্য। সহজভাবে তখনই বলতে পারেন সেটার উপর যদি আপনার দখল থাকে। যে অর্থনীতি বিষয়টা শুনলে একটু কঠিন কঠিন লাগে, যে কারোর জন্য এই ধরেন অর্থনীতি কিন্তু ইন জেনারেল পিপল সবাই বুঝবে না, বাজেট ইন জেনারেল পিপল বুঝবে না। কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে যে এই যে অর্থনীতির কঠিন বিষয়, প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির মতো বিষয়গুলোকে আপনি অনেক সহজ করে উপস্থাপন করেন, যে কারণে আমাদের যারা বিজনেস নিয়ে রিপোর্টিং করে তাদের জন্য এই বিষয়টা অনেক সহজ হয়। আপনার আসলে টেকনিকটা কি যেটা খুব সহজভাবে মানুষের বোধগম্য হয়? দেখেন, আমার কাছে তো মনে হয় না যে খুব কঠিন, এই কারণে যে অর্থনীতি তো আসলে আমাদের জীবনেরই অংশ, সেটা একটা। আর আমরা যে কাজ করে থাকি এটার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে অর্থনীতির যে সমস্যাগুলো এগুলো মানুষের মতো করে মানুষ যাতে বুঝতে পারে তেমন করে উপস্থাপন করা। তো সেটার জন্য একটা বিষয় হচ্ছে যে এটাকে কত আপনি সহজভাবে তখনই বলতে পারেন সেটার উপর যদি আপনার দখল থাকে, এটা একটা। আর হচ্ছে যে মানুষকে আকর্ষণীয় করে, মানুষকে যদি আপনি বোঝাতে পারেন যে এটা তার, মনে করেন যে আমরা সবসময় কি বলি মূল্যস্ফীতি, আপনি বাজেটের কথা বললেন, বাজেট মানে কি, বাজেট আপনি একটু সাধারণ মানুষকে যদি বলেন বাজেট মানে কি, সে কিন্তু জানে না বাজেট কি। বাজেট মানে আমি অনেকেই জিজ্ঞেস করেছি আমাদের অফিস থেকেও, যে সাধারণ বাইরের মানুষদেরকে যে কি বাজেটের আগে যে বাজেট মানে কি, তারা বলে কি বাজেট মানে হচ্ছে দাম বাড়া। তো এরকম আর কি। তো যাই হোক, একটা তো বুঝতে পেরেছে যে হ্যাঁ দাম তো আসলেই বাড়ে। কিন্তু মনে করেন যে মূল্যস্ফীতি, এইটা মানে কি, মূল্যস্ফীতি শব্দটা কিন্তু ভারী কি, মানে দাম বাড়া। দাম বাড়লে কি হয়, এটা প্রত্যেকের, আপনার দরিদ্র, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনকি উচ্চবিত্ত সকলের জীবনের সাথেই কিন্তু এটাই হয়। তো এখন আপনি যদি বুঝাতে চান যে কেন দাম বাড়ে এবং কিভাবে কমানো যায়, সেটা যদি আপনাকে বুঝান যে বাজারে যদি প্রচুর সরবরাহ থাকে, জিনিসপত্রের আরও আসে, তাহলে দাম কমবে, এটা একটা। কিংবা সরকার যদি দরিদ্রদেরকে সহায়তা দেয়, কিছু স্বল্প মূল্যে বিক্রি করে, তো এগুলো তো এই ধরনের বিষয় তো আমাদের প্রাত্যহিক বিষয়। তারপরে হচ্ছে যে আরও ধরেন করের বিষয়টা রয়েছে, সেটা হয়তো যা একেবারে দরিদ্রদের তাদের তো আর কর দিতে হয় না, সেটা নিয়ে হয়তো তাদের মাথা ঘামাতে হয় না। কিন্তু যারা চাকরিজীবী আছে, ছোটই হোক, এখন তো আপনার 3.5 লাখ টাকা হলেই তো বার্ষিক আয় কর দিতে হয়, তো তখন তো তার করের যে বোঝাটা তার উপরে পড়ে, তাকে বুঝতেই হবে। তো সেই জন্য মূল বিষয়টা হচ্ছে যে আপনি গবেষণা, আমাদের প্রতিষ্ঠানে এইরকম আমরা কি বলি, এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, হ্যাঁ, চিন্তক প্রতিষ্ঠান কিংবা। তো এটার দুটো উদ্দেশ্য। এটা হচ্ছে যে আপনি অবশ্যই গবেষণা করবেন, কিন্তু গবেষণার খাতিরে গবেষণা না, গবেষণা করলাম, আমি একটা প্রকাশনা করলাম, তারপরে আমি একটা বিরাট একটা কর্মক্ষেত্রে সফলতা অর্জন করলাম, সেটা না। এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই সমস্যাটাকে গবেষণার পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া। পরবর্তী পর্যায়ে আপনার যারা এই যে সাধারণ জনগণ আছে, নীতি নির্ধারক আছে, আপনাদের মতো মিডিয়ায় যারা কাজ করে, আপামর জনসাধারণ কিংবা ব্যক্তি খাতের, তাদের সকলের কাছে এটাকে পৌঁছে দেওয়া যে সমস্যাটা কি, এইভাবে আমরা সমস্যাটাকে দেখছি এবং আমরা মনে করি যে এই সমস্যাটার সমাধানটা এভাবে হতে পারে, আপনারাও বা কী মনে করেন। আমরা আরেকটা কি করি যে যুক্ত করার চেষ্টা করি, তাহলে আমরাও কিন্তু শিখি। আমরা যে নিজেরা বসে বসে পড়াশোনা করে বের করি তা না, আমরা তো অনেকের স্টেক হোল্ডার যেটাকে আমরা বলি, যে অর্থাৎ অংশীজন, তাদের সাথে আলোচনা করে তাদের মুখ থেকেও শুনি, সেটাও কিন্তু আমাদেরকে সহায়তা করে যে আমাদের চিন্তার চিন্তাটাকে আরও রিজু করার জন্য, শক্তিশালী করতে সহায়তা করে। তো এগুলোই হচ্ছে যে আমাদের, আপনি বলতে পারেন যে একটা কর্মপন্থা, টেকনিক, কর্মপন্থা সহজভাবে উপস্থাপনা করা। আরেকটা বিষয় হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান, আপনি যেখানে কাজ করেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, আমরা প্রত্যেকবার বাজেটের পরে সিপিডির একটা বড় বিবৃতি দেখি, বড় ধরনের একটা সংবাদ সম্মেলন হয়, সবার তার প্রতি আগ্রহ থাকে এবং সাধারণ জনগণ মনেই করে যে সিপিডির কাজই হচ্ছে বাজেটের বিরোধিতা করা, এই জিনিসগুলো ভালো হয়নি, এই জিনিসগুলো আরেকটু এরকম হতে পারতো। সিপিডি যে সুপারিশগুলো করে, এইগুলো কি শুধু কাগজে কলমেই থাকে, নাকি এর কোনো প্রভাব আছে এই বাজেটের বা জনগণের সুবিধার্থে? প্রথম প্রশ্নটা হচ্ছে যে শুধুই সমালোচনা করা, সেটা সঠিক না। আমাদের কাজ, আমরা বলি যে স্ক্রুটিনি, অর্থাৎ
একটা বিষয় নিয়ে বাজেট বলেন কিংবা আরও কোনো একটা বিষয় নিয়ে নীতিমালা প্রণয়ন করলো, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনাইজ করা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এটার ভালো মন্দ কী, ভালো দিকগুলো কী, খারাপ দিকগুলো কী, এবং এটার ফলে কার উপরে প্রভাব পড়বে কেমন। মনে করেন বাজেটটা যে দিচ্ছে, বাজেটটা মানেটা কি? বাজেটে ওই যেটা বললাম, সাধারণ মানুষ বলে জিনিসপত্রের দাম বাড়ে, মানেটা কি? তো সরকার কি করে? সরকার ওই বিভিন্ন পণ্যের উপরে কর প্রয়োগ করে কিংবা কর ছাড় করে। আমরা যারা আয় করি তাদের উপরে হয় কর বাড়ায়, কর যারা একটু যারা একটু অন্য ধরনের আছে তাদের জন্য কিছু কর রেয়াত দেয়। যেমন ধরুন এই বছরে যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের জন্য, সাধারণ জনগণের জন্য 3.5 লাখ টাকা, এটাকে 3,75,000 টাকা করা হয়েছে যে 2026-27 সাল থেকে। কিন্তু যারা জুলাই আন্দোলনে তাদের জন্য করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা করা হয়েছে। এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় এইগুলা। তো এখন আমরা যে আরও বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন করের একটা হিসাব করা হয়েছে, এগুলোর রেটগুলা পরিবর্তন করা হয়েছে। আমরা কি এখন আমরা দেখলাম যে এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে হিসাব নিকাশ করে যে কার উপরে আসলে কত হচ্ছে। আপনি একটা সংখ্যা দেখলেন, এই সংখ্যা আপনার সাধারণ মানুষ হয়তো এটা সাদা চোখে দেখলাম যে এটা এরকম, আসলে কিন্তু এটার পিছনেও কিন্তু রয়ে যায়, সংখ্যার পিছনে সংখ্যা আছে, সেইটাকে দেখার আমাদের উদ্দেশ্য। এবং আমরা সত্যি দেখলাম যে করের যে বিন্যাস করলো, যে 6 লাখ টাকা থেকে এত লাখ টাকার মধ্যে 10-এর মধ্যে এত শতাংশ, 10 লাখ থেকে এত শতাংশ, দেখলাম যে উপরের দিকে যারা 30 লাখ টাকার উপরে তাদের উপর সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে। তো এগুলো কিন্তু ওই আপনার সহজ হিসাব দিয়ে বোঝা যায় না। এটা হচ্ছে আমরা মূলত এই কাজগুলি করি। আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে সরকারকে আমলে নেয় কিনা। এটা দেখেন, সরকার এখন অবশ্য অন্তর্বর্তীকালীন সরকার, আর তাছাড়া অন্য সময়ে তো সরকার রাজনৈতিক সরকার থাকে। রাজনৈতিক সরকারের কিছু রাজনৈতিক তাদের একটা প্রতিশ্রুতি থাকে, তারা একটা রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, তখন তারা তাদের রাজনৈতিক ম্যান্ডেটের সাথে যেগুলো যায় সেগুলোই তারা পূরণ করার চেষ্টা করবে। সাধারণ নাগরিক হিসাবে আমাদের আকাঙ্ক্ষা হবে যে আপামর সাধারণের কল্যাণটা কেমন হবে, সেটার জন্য আবার প্রচুর অর্থ প্রয়োজন পড়ে, প্রচুর নিয়ম নীতিরও প্রয়োজন পড়ে, সেটা সবসময় তারা করতে পারে না। তো সেই জন্য দেখা যায় যে তারা হয়তো পলিটিক্যাল কমিটমেন্টগুলো নিয়েই হয়তো ব্যস্ত থাকে। আবার দেখা যায় যে পলিটিক্যাল কমিটমেন্টও পুরোপুরিও তারা যে করতে পারে তা না। আপনার যে নির্বাচনী ইশতেহার থাকে যেগুলো, সেটাতে এক ধরনের বলা থাকে কিন্তু সেটা করতে পারে না। তো সেই জন্য তারা ব্রডলি করতে পারে না, করে না। কিন্তু আমি আবার এটা বলতে চাই না যে একেবারেই যে তারা উপেক্ষা করে তা না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পদক্ষেপ তারা সুপারিশ নিয়েছে, এবং সেই সুপারিশগুলা আমি বলবো যে এটা সময়ের সাথে সাথে অনেক দিন পরে এটা নিয়ে, এবং সেটা শুধুমাত্র যে আমাদের প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ এককভাবে বলছে না, এখানে অনেক যৌথ ভয়েস, শক্তিশালী ভয়েস অন্যরাও বলেছে, অন্যরাও বলতে থাকে। মনে করেন যে নারীর ক্ষমতায়ন, কিংবা আপনি মনে করেন যে দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তায় বেশি অ্যালোকেশন দেন, বেশি বরাদ্দ দেন, শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ান ইত্যাদি। অনেকেই বলছে, সবাই বলছে, সবাই। তো এটা বলতে 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 একটা পর্যায়ে যে দু একটা খুব মার্জিনালি হয়, অনেক দিন পরে একটা পদক্ষেপ হয়, এটা একটা বিষয়। আর হচ্ছে এটা অনেকের সম্মিলিত ভয়েসের একটা শক্তিশালী, যখন কণ্ঠটা শক্তিশালী হয় সেটার প্রতিফলন দেখা যায়।